মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। যে কোনো মুহূর্তে ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। সৌভাগ্য এরকম একটি জিনিস যেটা সবার থাকে না। সৌভাগ্যের কারণে মানুষ রাতারাতি টোকাই থেকে কোটিপতিতে পরিণত হতে পারে, আর ভাগ্য খারাপ হলে কোটিপতিও রাস্তার ভিখারিতে পরিণত হয়। এই কাহিনীটি এরকম এক রাস্তার টোকাইকে নিয়ে, যে একদিনের মধ্যে রাস্তার টোকাই থেকে কোটিপতি সেলিব্রিটিতে পরিণত হয়। কাহিনী শুরু হয় কে হবে কোটিপতি অনুষ্ঠানের মঞ্চ থেকে। জামাল মালিক একজন প্রতিযোগী। সে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 20 মিলিয়ন রুপির শেষ প্রশ্নের সম্মুখীন হয়। ঠিক তখনই প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তাকে অমানসিক নির্যাতন করা হয়। তাকে বারবার জিজ্ঞেস করা হয় সে কিভাবে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, সে এমন কি ডিভাইস ব্যবহার করেছিল যেটা দিয়ে অনায়াসে সকল প্রশ্নের উত্তর দিয়েছে। যেখানে অনেক উচ্চশিক্ষিত লোকজন সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না, কিন্তু সে একজন অশিক্ষিত হয়ে কিভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। শত অত্যাচারের মধ্যেও তার মুখ থেকে কোনো প্রতারণার তথ্য পাওয়া যায়নি। জামাল পুলিশ অফিসারকে বলে সে সত্যিই সবগুলো প্রশ্নের উত্তর জানত, সে কোনো ধরনের চিটিং করেনি। কিন্তু কিভাবে এই কঠিন প্রশ্নের উত্তরগুলো জানত সেটা বলার জন্য সে তার জীবন কাহিনী খুলে বলে। ছোটবেলায় জামাল তার পরিবার সহ মুম্বাইয়ের এক বস্তিতে বসবাস করত। কোনো একদিন বিখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন তাদের এলাকায় শুটিং করার জন্য আসে। জামাল অমিতাভ বচ্চনের অনেক বড় ভক্ত ছিল। বস্তির সবাই অমিতাভ বচ্চনকে এক নজর দেখার জন্য ছুটে যাচ্ছিল। জামালও অমিতাভ বচ্চনের সাথে দেখা করতে চায়, কিন্তু তার বড় ভাই সেলিম তাকে বাথরুমের ভিতরে বন্দি করে চলে যায়। এদিকে জামাল কোনোভাবেই বাথরুমের দরজা খুলতে পারছিল না, কিন্তু তাকে যে অমিতাভ বচ্চনের সাথে দেখা করতেই হবে, তার অটোগ্রাফ নিতেই হবে। বের হওয়ার কোনো রাস্তা না পেয়ে জামাল বাধ্য হয়ে টয়লেটের মধ্যে ঝাঁপ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এমনকি অমিতাভ বচ্চনের অটোগ্রাফও নিয়ে নেয়। তাদের দুই ভাইয়ের পড়াশোনার প্রতি কোনো মনোযোগ ছিল না। তার মা জোর করে তাদেরকে স্কুলে নিয়ে আসে। স্কুলে সেদিন বিখ্যাত উপন্যাসিক আলেকজান্ডার ডুমাসের 3 মাস্কেটিয়ার্স উপন্যাসটি পড়ানো হচ্ছিল। জামাল আর তার ভাইয়ের অমনোযোগিতার কারণে টিচার তাদেরকে ওই উপন্যাসের প্রধান দুই চরিত্র অ্যাথোস আর প্যাথোস নামে ডাকা শুরু করে। কে হবে কোটিপতির মঞ্চে জামাল মালিকের জন্য প্রথম প্রশ্ন ছিল 1973 সালে মুক্তি পাওয়া জঞ্জির সিনেমায় নায়ক ছিল কে। জামাল অমিতাভ বচ্চনের অনেক বড় ফ্যান ছিল, যার কারণে খুব সহজেই এই প্রশ্নের উত্তর দিয়ে 1000 রুপি জিতে নেয়। পুলিশ অফিসার বুঝতে পারে ইন্ডিয়ার অধিকাংশ মানুষ অমিতাভ বচ্চনের ভক্ত, যার কারণে জামালের জন্য এই প্রশ্নের উত্তর দেওয়া তেমন কঠিন কিছু ছিল না। কিন্তু তার দ্বিতীয় প্রশ্ন ছিল ভারতের জাতীয় প্রতীকের নিচে কি লেখা আছে, যেটা অনেক সহজ প্রশ্ন ছিল, কিন্তু জামাল এই সহজ প্রশ্নের উত্তর জানত না। তাই সে তার 3টি লাইফলাইনের একটি ব্যবহার করে তার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয়। এই ঘটনায় পুলিশ অফিসার অবাক হয়ে বলে, আমার 5 বছরের বাচ্চাও এই প্রশ্নের উত্তর জানে, কিন্তু তুমি জানো না। জামাল পুলিশ অফিসারকে বুঝিয়ে বলে যে মানুষের জীবনে এমন কিছু বিষয় থাকে যেগুলো অনেক সহজ হওয়া সত্ত্বেও সবাই পারে না। জামালের তৃতীয় প্রশ্ন ছিল হিন্দু ধর্মের দেবতা রামের ডান হাতে কি ছিল। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জামাল পুলিশ অফিসারকে আবারও তার জীবন কাহিনী বলা শুরু করে। একদিন একদল উগ্রপন্থী তাদের বস্তিতে আক্রমণ করে। ওই আক্রমণে জামালের মা মারা যায়, আর তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে। পালানোর সময় প্রতিমধ্যে তাদের সামনে দেবতা রামের চরিত্রে অভিনয় করা একটি ছেলের সাথে দেখা হয়। ওই ছেলেটির ডান হাতে একটি তীর ধনুক ছিল, আর সেটা দেখে জামাল তার তৃতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। তাদের শেষ আশ্রয়স্থলটুকু জলে পুড়ে ছারখার হয়ে যাওয়ায় রাত্রিবেলা তারা একটি কন্টেনারের মধ্যে আশ্রয় নেয়। সেখানে লতিকা নামের একটি বাচ্চা মেয়ের সাথে তাদের পরিচয় হয়। জামালের জন্য চতুর্থ প্রশ্ন ছিল জনপ্রিয় লোকসঙ্গীত দর্শন দাও ঘনশ্যাম এর লেখক কে। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে আবারও জামালের জীবন কাহিনীতে ফিরতে হবে। আশ্রয়হীন জামাল, সেলিম, লতিকা ময়লার ভাগারে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছিল। একদিন এক ভদ্রলোক ভালো খাবারের লোভ দেখিয়ে তাদেরকে সেখান থেকে মুম্বাই শহরে নিয়ে আসে। আসলে এই লোকটি কোনো ভদ্রলোক ছিল না, সে একটি ভিখারিদের গ্রুপ চালাতো। ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাতো, এমনকি বেশি টাকা রোজগারের জন্য তাদেরকে প্রতিবন্ধী করে দিতেও দ্বিধা বোধ করতো না।
বাচ্চাদের মধ্যে যাদের গানের প্রতিভা ছিল ওই লোক তাদেরকে অন্ধ করে ভিক্ষা করাতো, যাতে তারা বেশি টাকা রোজগার করতে পারে। ভিক্ষা করার জন্য তাদেরকে সুরদাস লিখিত দর্শন দাও ঘনশ্যাম গানটি শেখানো হয়। জামালের গানের গলা ভালো হওয়ার কারণে ওই লোকটি জামালকেও অন্ধ করে দেওয়ার প্ল্যান করে, কিন্তু জামালের ভাই সেলিমের চতুরতার কারণে তারা সেখান থেকে পালিয়ে যায়। লতিকাও তাদের সাথে পালাতে থাকে, কিন্তু সেলিম কিছু একটা চিন্তা করে লতিকাকে সেখানেই রেখে চলে যায়। লতিকা জামালের অনেক ভালো বন্ধু ছিল, তাই লতিকাকে ছেড়ে আসার কারণে জামাল সেলিমের উপর অনেক রাগ করে, কিন্তু সেলিম জামালকে বুঝিয়ে বলে যে লতিকার কিছু হবে না, সে ওইখানে আরও ভালো থাকবে। মুভির সিন আবারও কে হবে কোটিপতির মঞ্চে ফিরে আসে। ভিক্ষা করার সুবাদে জামাল জানতো যে এই গানের লেখক সুরদাস, সে আবারও প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 2.5 লক্ষ রুপি জিতে নেয়। এরপর সিন আবারও তাদের ছোটবেলায় শিফট হয়। জামাল আর তার বড় ভাই সেলিম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাচ্ছিল। একবার ঘুরতে ঘুরতে তারা তাজমহল পৌঁছে যায়। সেখানে চুরিচামারি করে তাদের জীবন চলতে লাগলো। একদিন জামালের উপর খুশি হয়ে এক আমেরিকান দম্পতি তাকে $100 বকশিশ দেয়। কোটিপতির মঞ্চে জামালের পরবর্তী প্রশ্ন ছিল, আমেরিকান $100 নোটে যে লোকটির ছবি আছে তার নাম কি? জামাল খুবই স্বাভাবিকভাবে বলে দেয় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে জামাল 1 মিলিয়ন রুপি জিতে নেয়। খুব সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারার কারণে পুলিশ অফিসার জামালকে জিজ্ঞেস করে, বলতো ভারতীয় 1000 রুপি নোটে কার ছবি দেয়া আছে? জামাল বলতে পারে না। পুলিশ অফিসার জামালকে বলে, তুমি ভারতে বসবাস করে 1000 রুপিতে কার ছবি আছে সেটা জানো না, কিন্তু আমেরিকার $100 কার ছবি আছে সেটা কিভাবে জানলে? তখন জামাল বলতে শুরু করে, ওই আমেরিকান দম্পতির কাছ থেকে যে $100 বকশিশ পেয়েছিল সেই টাকা নিয়ে জামাল লতিকাকে খুঁজতে বের হয়। লতিকাকে খুঁজতে খুঁজতে জামাল তার সাথে ছোটবেলায় ভিক্ষা করা একটি অন্ধ ছেলেকে খুঁজে পায়। জামাল ছেলেটির কাছ থেকে লতিকার ইনফরমেশন নেয়ার জন্য তাকে ওই $100 দিয়ে দেয়। ওই অন্ধ ছেলেটি প্রথমে বিশ্বাসই করতে পারে না যে জামাল তাকে $100 নোট দিতে পারে, তাই কনফার্ম হওয়ার জন্য সে জামালকে ওই নোটের বর্ণনা দিতে বলে। জামাল নোটে থাকা লোকটির চেহারার বর্ণনা দেয়। তখন ওই অন্ধ ছেলেটি বলে দেয় যে এটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি। আর এভাবেই জামাল জানতে পারে যে আমেরিকার $100 নোটে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি দেয়া ছিল। জামাল তার ভাইকে সাথে নিয়ে লতিকাকে খুঁজে বের করে। ওই বাজে লোকটি লতিকাকে দেহ ব্যবসার সাথে সংযুক্ত করার জন্য তার ট্রেনিং করাচ্ছিল। তারা লতিকাকে নিয়ে সেখান থেকে পালাতে চাইলে ওই লোকটি তাদের পথ আগলে দাঁড়ায়, কিন্তু সেলিম ওই লোকটিকে সেখানেই রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলে। কোটিপতির মঞ্চে জামালের পরবর্তী প্রশ্ন ছিল, রিভলভারের আবিষ্কারক কে? যেহেতু জামাল রিভলভারের সাথে পরিচিত ছিল, তাই এবারও সঠিক উত্তর দিয়ে দেয়। এই প্রশ্নের উত্তরের মাধ্যমে জামাল 25 লক্ষ রুপি জিতে নেয়। এরপর জামাল, লতিকা আর সেলিম সেখান থেকে পালিয়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেলিম বুঝতে পারে এখন তাদের সবার জীবনের রিস্ক আছে, তাই সে মুম্বাইয়ের এক ডনের সাথে দেখা করে আর লতিকাকে দেয়ার বিনিময়ে তার সাথে হাত মিলিয়ে নেয়। সেলিম জামালের মাথায় রিভলভার ঠেকিয়ে তাদের থেকে দূরে কোথাও চলে যেতে বাধ্য করে। এই ঘটনায় জামাল তার ভাই আর লতিকার কাছ থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এরপর অনেক বছর পার হয়ে যায়। জামাল এখন অনেক বড় হয়ে গেছে। সে একটি কল সেন্টারে চা ডেলিভারির কাজ করে। তার আচার ব্যবহার এবং ট্যালেন্টের কারণে সেখানকার সবাই তাকে অনেক পছন্দ করত। জামাল এখনও মনে মনে লতিকাকেই পছন্দ করত। তাই একদিন সুযোগ বুঝে কল সেন্টারের কম্পিউটারে লতিকার খোঁজ করে, কিন্তু হাজার হাজার লতিকার নাম চলে আসে। তাই সে বুদ্ধি করে তার ভাই সেলিমের নাম সার্চ করে। সেখানে মাত্র কয়েকটা সেলিমের নাম আসে। তাই কয়েকটা নাম্বার চেষ্টা করেই তার ভাই সেলিমকে খুঁজে পেয়ে যায়। জামালের পরবর্তী প্রশ্ন ছিল, ইংল্যান্ডের কোন শহরে ক্যামব্রিজ সার্কাস হয়ে থাকে? তখন হঠাৎ করেই জামালের মনে পড়ে যায় যে কল সেন্টারে কাজ করার সময় সেখানে থাকা ক্যালেন্ডারে ক্যামব্রিজ সার্কাসের ছবি দেখেছিল। আর বরাবরের মতো এবারও জামাল সঠিক উত্তর দিয়ে দেয়। এই উত্তরের মাধ্যমে জামাল 5 মিলিয়ন রুপি জিতে নেয়। জামাল তার ভাইয়ের সাথে দেখা করে আর তাকে দেখা মাত্রই তার সমস্ত রাগ ভাইয়ের উপর উজাড় করে দেয়। অবশেষে ভাইকে ক্ষমাও করে দেয় আর ভাইয়ের সাথে আবারও একসাথে থাকা শুরু করে। তার ভাই সেলিম এখন অনেক বড় গ্যাংস্টার। একদিন জামাল সেলিমকে ফলো করতে করতে লতিকাকে খুঁজে পায়।
লতিকা এখন মুম্বাইয়ের এক আন্ডারওয়ার্ল্ড ডনের ব্যক্তিগত রক্ষিতায় পরিণত হয়েছে। জামাল লতিকাকে তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু ডন অনেক ভয়ঙ্কর লোক ছিল, যার কারণে লতিকা জামালের প্রস্তাব ফিরিয়ে দেয়। এর মধ্যেই একদিন লতিকা সকল ভয় দূর করে জামালের সাথে পালিয়ে যাওয়ার জন্য রেল স্টেশনে চলে আসে। কিন্তু এর মধ্যেই লতিকাকে খুঁজতে খুঁজতে ডনের লোকজন সহ জামালের ভাই সেলিম চলে আসে। তারা লতিকাকে জোর করে তুলে নিয়ে যায়, আর শুধুমাত্র সেলিমের ভাই হওয়ার কারণে জামালকে ছেড়ে দেয়। কে হবে কোটিপতির মঞ্চে জামালের পরবর্তী প্রশ্ন ছিল, কোন ক্রিকেটার সবচেয়ে বেশি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেছিল? এই প্রশ্নের উত্তর সম্পর্কে জামালের বিন্দুমাত্র ধারণা ছিল না। এর মধ্যেই বিজ্ঞাপন বিরতির সময় হয়ে যায়। জামাল ওয়াশরুমে গেলে অনুষ্ঠানের উপস্থাপক জামালকে এই প্রশ্নের উত্তর বলে দেয়, কিন্তু জামাল তার কথায় বিশ্বাস করে না। আর দ্বিতীয় লাইফলাইন 50-50 ইউজ করলে দুটো ভুল উত্তর সরিয়ে দেয়া হয়। এখন দুটো উত্তর বাকি রইল, বি রিকি পন্টিং এবং ডি জ্যাক হবস। উপস্থাপক জামালকে বলেছিল সঠিক উত্তর বি, কিন্তু জামাল তার কথা না মেনে উত্তর দেয় ডি জ্যাক হবস। এই ঘটনায় উপস্থাপক অনেক আশ্চর্য হয়ে যায়। সে বারবার জামালকে উত্তর পরিবর্তন করতে বলে, কিন্তু জামাল তার সিদ্ধান্তে অটল ছিল। রেজাল্টে দেখা যায় জামালের দেয়া উত্তর সম্পূর্ণ সঠিক ছিল, আর এই প্রশ্নের উত্তরের মাধ্যমে জামাল 10 মিলিয়ন রুপি জিতে যায়। আসলে ওই উপস্থাপক কোনোভাবেই চাচ্ছিল না যে একজন টোকাই কোটিপতি হয়ে যাক, তাই সে বারবার জামালকে ভুল সাজেশন দিচ্ছিল। কিন্তু কথায় আছে না, কপালের লেখা যায় না মোছা। হয়তো এটা জামালের কপালেরই লেখা ছিল, সে মিলেনিয়র হবে। তাই শত বাধার পরেও 10 মিলিয়ন রুপি জিতে যায়। আর মাত্র একটি প্রশ্ন বাকি রইল, আর সেই প্রশ্নের উত্তর দিতে পারলেই জামাল 20 মিলিয়ন রুপি জিতে যাবে। এর মধ্যেই সেদিনের মতো অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায়। বাসায় ফেরার পথে উপস্থাপক জামালকে পুলিশে ধরিয়ে দেয়। তার ভয় ছিল, যেহেতু তার মিসলিডিং করা সত্ত্বেও জামাল 10 মিলিয়ন রুপি জিতে গেছে, তাহলে সে 20 মিলিয়ন রুপিও জিতে যেতে পারে। আর এই কারণে সে জামালকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। জামাল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র লতিকাকে ফিরে পাওয়ার জন্য। রেল স্টেশনে জামালের কাছ থেকে লতিকাকে তুলে নিয়ে যাওয়ার পর জামাল অনেকবার লতিকাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো খোঁজ পায় না। তাই সে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যাতে করে এই অনুষ্ঠানের মাধ্যমে লতিকা তাকে দেখতে পেয়ে তার কাছে ফিরে আসতে পারে। পুলিশের এত অত্যাচারের পরেও জামাল আবারও কে হবে কোটিপতির মঞ্চে ফিরে আসতে চায়। জামালের আত্মবিশ্বাস আর জীবনের করুণ কাহিনী শুনে পুলিশ অফিসার তাকে ছেড়ে দেয়। জামাল আবারও কে হবে কোটিপতির মঞ্চে ফিরে আসে। অন্যদিকে জামালের ভাই সেলিম আর লতিকা টিভিতে জামালকে দেখতেছিল। সেলিম উপলব্ধি করতে পারে যে জামাল এই সব কিছু লতিকাকে ফিরে পাওয়ার জন্য করতেছিল, তাই তার ভাইয়ের প্রতি মমতা জেগে ওঠে। এখন সে তার জীবন দিয়ে হলেও তার ভাইয়ের ভালোবাসাকে ফিরিয়ে দিতে চায়। সেলিম লতিকাকে মুক্ত করে দেয়। সেলিম জানতো যে লতিকাকে ছেড়ে দিলে আন্ডারওয়ার্ল্ড ডন তাকে মেরে ফেলতে পারে। লতিকা সেলিমের মোবাইল আর গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। 20 মিলিয়ন রুপির জন্য জামালের শেষ প্রশ্ন ছিল, বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমাসের উপন্যাস দ্য 3 মাস্কেটিয়ার্সের প্রধান দুইটি চরিত্র হচ্ছে অ্যাথোস আর প্যাথোস, কিন্তু তৃতীয় চরিত্রের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর দিলেই জামাল জিতে যাবে 20 মিলিয়ন রুপি, আর ভুল উত্তর দিলে জামালকে শূন্য হাতে বাড়ি ফিরতে হবে। জামাল এই অনুষ্ঠানে এসেছিল শুধুমাত্র তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য। তার টাকার প্রতি কোনো লোভ ছিল না, কিন্তু কাকতালীয় হলেও সত্যি, জামাল তার জীবনে একদিন স্কুলে গিয়েছিল, আর সেদিন ক্লাসে আলেকজান্ডার ডুমাসের বিখ্যাত এই উপন্যাসটি পড়ানো হচ্ছিল। এমনকি সেদিন ক্লাস টিচার সেই উপন্যাসের প্রধান দুই চরিত্র অ্যাথোস আর প্যাথোসের নামে তার আর তার ভাইয়ের নাম রেখেছিল, যার কারণে জামাল এই চরিত্র দুটির নাম জানত, কিন্তু তৃতীয় চরিত্রের নাম জানত না। আর কে হবে কোটিপতির মঞ্চে শেষ প্রশ্নটি ছিল, তৃতীয় চরিত্রের নাম কি? জামাল তার তৃতীয় লাইফলাইন কল অফ ফ্রেন্ড ব্যবহার করে। তার আত্মীয় স্বজন বলতে একমাত্র ভাই সেলিমই ছিল, তাই জামাল সেলিমের নম্বরে কল করে। সেলিমের মোবাইল লতিকা নিয়ে আসার কারণে লতিকা কল রিসিভ করে। জামালের সাথে কথা বলে লতিকা জামালকে জানায় সে এখন নিরাপদ আছে। অন্যদিকে টিভিতে লতিকার কথা শুনতে পেয়ে ওই আন্ডারওয়ার্ল্ড ডন লতিকাকে খুঁজতে থাকে। জামাল লতিকাকে উপন্যাসের তৃতীয় চরিত্রের নাম জিজ্ঞেস করে, কিন্তু লতিকা বলে সে জানে না। জামাল সবসময় ভাগ্যে বিশ্বাস করত,
সে উপস্থাপককে বলে, আমার ভাগ্যে যদি জিতে যাওয়ার লেখা থাকে তাহলে আমি অবশ্যই 20 মিলিয়ন রুপি জিতে যাব। তাই সে আন্দাজে উত্তর দেয়, অ্যারামিস। অন্যদিকে লতিকাকে ছেড়ে দেওয়ার কারণে ডন সেলিমের উপর আক্রমণ করে। সেলিম চিন্তা করে যতদিন এই ডন বেঁচে থাকবে ততদিন জামাল আর লতিকা সুখী হতে পারবে না। তাই সেলিম গুলি করে সেখানেই ডনকে মেরে ফেলে। আর ওই ডনের অন্যান্য লোকজন সেখানেই সেলিমের বুক ঝাঁঝরা করে দেয়। সেলিম আগেই বুঝতে পারছিল যে এরকম কিছু হতে পারে, তাই সে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল। যে টাকার জন্য সারা জীবন এত অপরাধ করেছিল, মরার আগে সেই টাকা বাথট্যাবে বিছিয়ে নিজের মৃত্যুসজ্জা তৈরি করে নেয় আর টাকার বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে জামাল একজন রাস্তার টোকাই হওয়া সত্ত্বেও ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কারণে 20 মিলিয়ন রুপি জিতে যায়। একদিকে জামাল 20 মিলিয়ন রুপি জিতে যায়, অন্যদিকে জামালের ভাই চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে যায়। ডন মারা যাওয়ায় লতিকা সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়। আর এতদিনের প্রতীক্ষার পর জামাল আর লতিকা দুজন আবারও এক হয়ে যায়। একটি রাস্তার ছেলে যার কিনা থাকার জায়গা ছিল না, সে এখন 20 মিলিয়ন রুপির মালিক। এমনকি যার জীবনে কোনো ভালোবাসার মানুষ ছিল না, সেও একজন ভালোবাসার মানুষ পেয়ে যায়। আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না। আমাদের উচিত সকল ধর্মের সকল পেশার মানুষকে সম্মান করা। এখানেই এই মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন।